আজকের গল্প উপলব্ধি। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 10। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়াতেই জানলা দিয়ে বাড়ির দিকে তাকান সুমনা। আজ নিয়ে পুরো 17 দিন বাদে নিজের বাড়িতে ফিরলেন সুমনা। এতদিন পরে বাড়ি ফিরতে পেরে মনটা খুব খুশি খুশি লাগছে তার। রূপুকে খুঁজতে থাকে তার চোখ দুটো। আজ রূপু তাকে হসপিটালে আনতে যায়নি। শুভ বলছিল ওর শরীরটা নাকি বিশেষ ভালো নেই। তাছাড়া সবাই মিলে চলে গেলে ঘরের কাজগুলোই বা করবে কে? শুভ আর সজল মিলে সুমনাকে ধরে গাড়ি থেকে নামায়। এতক্ষণে গাড়ির শব্দ পেয়ে রূপুও বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ওকে দেখে কেন জানি সুমনার ভেতরটা একটা ভালো লাগায় ভরে যায়, যদিও সেটা প্রকাশ করেন না তিনি। রূপু ধরতে যায় সুমনাকে। তিনি বলেন, আরে না না, আমি একা হাঁটতে পারছি তো, তোমরা সবাই এত ব্যস্ত হয়েও না। শুভ আর সজলের সাহায্যে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে কোনো রকমে বিছানায় শুয়ে পড়েন তিনি। না, যতটা ভেবেছিলেন ততটা সুস্থ বোধহয় তিনি এখনও হননি। এটুকু হেঁটে আর সিঁড়ি ভেঙেই বুকে হাঁপ ধরে গেল যেন। শুভ বলে, মা এখন কিন্তু একদম রেস্ট, আর একা একা বাথরুমে যাওয়ার চেষ্টাও করবে না। আমাকে বা রূপুকে ডাকবে। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু একজন রান্নার লোক আসবে বাড়িতে। এখন থেকে তোমার রান্নাঘরে যাওয়াও একদম বন্ধ। ডাক্তারবাবু বলে দিয়েছেন একদম বেড রেস্ট। রান্নার লোকের কথা শুনে সুমনার ভুরুটা কুঁচকে যায়। একটু আগের ভালো লাগাটা এখন বিরক্তিতে বদলে যায় তার। এতদিন রান্নার লোক তো দূর, একটা হেল্পিং হ্যান্ডও রাখতে দেননি তিনি। বাইরের লোকের কাজ তার একেবারেই পছন্দ হয় না। তিনি বিরক্ত মুখে বলে ওঠেন, আবার রান্নার লোক কেন? এই তো সামান্য 3 জনের রান্না, সেটাও কি বৌমা করতে পারবে না কদিন? আমি তো আর সারা জীবন শুয়ে থাকবো না। শুভ তাড়াতাড়ি বলে ওঠে, না মা, সারা জীবন শুয়ে না থাকলেও এখন থেকে তুমি আর রান্না বান্নার দিকে যাবেই না। ডাক্তার কি বলেছেন শোনোনি? শারীরিক মানসিক কোনো পরিশ্রমই বেশি করা যাবে না একদম। তাই বলে মাত্র 3 জন লোকে রান্নার জন্য শেষ পর্যন্ত রান্নার লোক রাখতে হবে? ওই রান্নার লোকের হাতে রান্না খাওয়া কি ভালো? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। সুমনা বিরস মুখে বলেন, মা তুমি আবার এসব নিয়ে ভাবতে বসলে কেন? সব কিছুই প্রথম প্রথম অসুবিধা হয় মা, তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। শুভর কথা শুনে সুমনা বলেন, কেন বৌমা কি এই সামান্য 3 জনের রান্নাও করতে পারবে না? তাকে তো বাইরের কাজও করতে হয় না। ঘরের এইটুকু কাজও যদি সে না করতে পারে, তাহলে সারাদিন ঘরে বসে সে করবেটা কি? সুমনার বিরক্তি ভরা মুখের দিকে তাকিয়ে শুভ বলে, সে পারলেও আমিই তাকে এসব করতে বারণ করেছি মা। রূপুর শরীরটা ভালো নেই মা, ওর শরীরে রক্ত কম, ডাক্তার ওকেও বিশ্রামে থাকতে বলেছেন। বৌমার আবার কি হলো? সুমনা চিন্তিত মুখে বলেন, অবশ্য এই কদিন তোদের ওপর দিয়ে বড্ড ধকল গেছে, খাওয়া দাওয়াও ঠিক মতো হয়নি, শরীরের আর দোষ কি? শুভ আস্তে আস্তে বলে, চাকরিটা আমার যতই উঁচু পোস্টে হোক মা, আসলে তো এটা কর্পোরেট অফিস, ফাঁকিবাজি একদম বরদাস্ত করা হয় না এখানে। আমি আর এত টেনশন নিতে পারছি না। তোমরা দুজনে সুস্থ থাকলে আমার মাথাটাও তো শান্ত থাকবে, আর আমিও ভালোভাবে কাজে মন দিতে পারবো। তাই তুমি আর অমত করো না। সুমনার মন থেকে তাও কিন্তু কিন্তু ভাবটা যায় না। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বলেন, দেখ তুই যা ভালো বুঝিস। শুভ চলে যাবার পর সুমনা ভাবতে থাকেন, সত্যি তো তার জন্য ওরা কত অসুবিধায় পড়েছে এই কদিন। রূপু ঘরে ঢুকে দুপুরের খাবার নিয়ে বেডসাইড টেবিলে রেখে বলে, মা
আপনি আর দেরি না করে খেয়ে নিন, এরপর তো আপনার ওষুধ আছে অনেকগুলো। সুমনাকে ধরে রূপু সামনের চেয়ারে বসিয়ে দেয়। খেতে খেতে রূপুর দিকে তাকিয়ে দেখেন সুমনা। মেয়েটা অন্যমনস্ক হয়ে জানলার বাইরে তাকিয়ে আছে। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে তার এই কদিনে। চোখের তলায় কালি। সত্যি বেশ অসুস্থ দেখাচ্ছে তাকে। তিনি নরম গলায় বলেন, বৌমা, দাঁড়িয়ে না থেকে মোড়াটা টেনে নিয়ে বসো না। রূপু চুপচাপ মোড়াটা টেনে নিয়ে বসে পড়ে। তার শরীরটা যেন সত্যিই আর সাথ দিচ্ছে না। তার এখন নিজের মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে। শুনেছে এরকম সময় মেয়েরা মায়ের কাছেই গিয়ে থাকে। রূপু ভাবে মা থাকলে হয়তো এই সময় তাকে কত যত্ন করত। বাপি তো সব শুনে খুব খুশি, কিন্তু বাপির একার পক্ষে নিজের কাজ সামলে তার দায়িত্ব নেওয়া একেবারেই সম্ভব নয়। তার নিজের যে এত শারীরিক অসুবিধা, সে কথা তো সে এখানে মুখ ফুটে কাউকে বলতেই পারে না। এমনকি শুভকে বলতেও যেন তার কেমন বাধো বাধো ঠেকে। শুভ নিজেই তো চতুর্দিক থেকে যেন নাজেহাল হয়ে আছে। মাকে নিয়েও তো সত্যি এতদিন যা ঝড় গেল, এখন রূপু যদি নিজের সব অসুবিধার কথা বলতে শুরু করে তো শুভ আর যায় কোথায়? সারাদিনের পরিশ্রমের পর যখন বাড়ি ফিরে সে মানুষটা, তখন তাকেও আর কিছু বলতে ইচ্ছেই করে না রূপুর। তাই অসুবিধেগুলো নিজের মধ্যেই চেপে রাখে সে। এই সময় তো মাকে ছেড়ে একদিনের জন্য ও বাড়ি যাওয়া সম্ভব নয়। মা সুস্থ থাকলেও না হয় অন্য কথা ছিল। অবশ্য মাকে তো এখনও জানানোই হয়নি এই সুখবরটা। শুভ বলেছে মা বাড়িতে আসলে দুজনে একসাথে মাকে জানাবে খবরটা। রূপুর মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। কী এত ভাবছ বৌমা? সুমনা জিজ্ঞেস করেন। সুমনার কথায় রূপু একটু চমকে ওঠে, অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর বলে, না মা, কিছু ভাবছি না। তারপর সুমনার থালার দিকে তাকিয়ে বলে, আপনি তো প্রায় কিছু খেলেন না। এতটুকু খেলে কি করে হবে? এরপর এতগুলো ওষুধ আছে। তারপর একটু কুণ্ঠিত হয়ে বলে, রান্না ভালো হয়নি মা, একদম খাওয়া যাচ্ছে না, তাই না? রূপুর কাঁচুমাচু মুখের দিকে তাকিয়ে সুমনা হেসে ফেলেন। না না, রান্না ঠিকই আছে, ভালোই হয়েছে তো। আসলে আমার মুখে রুচি নেই, আর খেতে পারছি না। তোমরা এবারে খেয়ে নাও গিয়ে, অনেক বেলা হলো। হ্যাঁ, এই যাই মা। রূপু ওষুধগুলো বের করে সুমনাকে দিয়ে বলে। থালাবাটি গুছিয়ে নিয়ে রূপু চলে যায়। সুমনা ওর গমন পথের দিকে তাকিয়ে থাকেন। সত্যি মেয়েটাকে আজ বড় ক্লান্ত দেখাচ্ছে। সে তো বড্ড চাপা। নিজের অসুবিধার কথা তো মুখ ফুটে কিছু বলেই না। না, শুভ ঠিক কাজই করেছে। একটা রান্নার লোক সত্যিই এখন দরকার। সারাদিন তো মেয়েটা ওপর নিচ দৌড়োদৌড়ি করছে, সব কিছু তো একা হাতে ওই করছে। সুমনা উপলব্ধি করেন বৌমার ভালো থাকাটাও সবার জন্যই দরকার। রাতে খাওয়ার পর শুভ সোফায় বসে রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল ঘোরাচ্ছিল। রান্নাঘরের কাজ সেরে আঁচলে হাত মুছতে মুছতে রূপু এসে শুভর পাশে বসল। হ্যাঁ গো, মাকে বলেছ রান্নার লোক রাখার কথা? উনি আবার শুনে রাগ করেননি তো? রূপুর প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় শুভ। হ্যাঁ, বলেছি তো। রূপু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, মা কিছু বলেননি? আমি তো তোমাকে বললাম আমি ঠিক পারবো, রান্নার লোক রাখতে হবে না। তুমি তো শুনছই না আমার কথা। ঠিক আছে, অত তোমাকে পারতে হবে না কিছু। কাল থেকে রান্নার লোক আসছে, এটাই ফাইনাল। শুভ রূপুর কোমর জড়িয়ে ধরে বলে, মাকে বলেছি সকালে। প্রথমে একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু এখন মা মেনে নিয়েছে। আর তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি শুধু মাকে একটু দেখাশোনা করবে আর নিজের যত্ন নেবে, ব্যাস এটুকু করলেই আমি খুশি। আচ্ছা,
মাকে এই সুখবরটা কখন দেবে? তুমি যে বললে আমরা দুজনে একসাথে মাকে বলবো খবরটা। হ্যাঁ, এই তো এখনই যাব মায়ের কাছে। মা কি ঘুমিয়ে পড়েছে? শুভ জিজ্ঞেস করে। হ্যাঁ, শুয়ে পড়েছে দেখে এলাম, কিন্তু এখনো ঘুমোয়নি বোধহয়। তাহলে চলো এখনই যাই। শুভ উঠে দাঁড়ায়। সুমনা চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়েছিলেন। শুভ ঘরে ঢোকার মুখে মা বলে ডাক দেয়। ওদের দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে উঠে বসার চেষ্টা করেন সুমনা। শুভ তাড়াতাড়ি গিয়ে পিঠে বালিশ দিয়ে বসিয়ে দেয় সুমনাকে। একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন সুমনা, কি ব্যাপার, একেবারে দুজনে একসাথে যে? কিছু বলবি কি আমাকে? হ্যাঁ, খুব জরুরি একটা কথা বলার ছিল তোমাকে মা। সকালে তো সময় থাকে না, তাই এখনই এলাম। সুমনা দুশ্চিন্তাগ্রস্ত স্বরে বলে ওঠেন, কি হয়েছে শুভ? কোনো খারাপ খবর? শুভ মায়ের হাতের উপর হাত রাখে, তারপরে হাসি মুখে বলে, আমাদের পরিবারে নতুন সদস্য আসছে মা, তুমি ঠাম্মি হতে চলেছ। সুমনা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেন না। তাকিয়ে দেখেন রূপু ততক্ষণে বিছানায় বসে পড়েছে। মাথা নিচু করে বসে আছে সে। খুশিতে সুমনা কি করবেন বুঝে উঠতে পারেন না প্রথমে। তারপর বলে ওঠেন, এই মেয়ে, এদিকে এসো। শাশুড়ি মায়ের কথায় রূপু চমকে মুখ তুলে তাকায়। তার দু চোখে টলটল করছে জল। আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি এদিকে আসতে বলেছি তো। ধীরে ধীরে উঠে সুমনার কাছে এসে দাঁড়ায় রূপু। আচ্ছা শুভ, আমার সবসময় পরার গলার হারটা কোথায়, যেটা আমি গলায় পরে থাকতাম? হসপিটালে গিয়ে ওটা তো খুলে নিতে বলেছিল মা, ওটা আলমারিতে রাখা আছে মা, শুভ বলে। সুমনা বলেন, ওটা বের করে আমার হাতে দে। রূপু এই সময় হঠাৎ বলে ওঠে, আমার তো মা নেই, তুমি আমাকে একটু মায়ের মতো ভালোবাসবে মা? আর রাগ করে থাকবে না তো আমার ওপর? রূপুর গলায় হারটা পরিয়ে দিয়ে সুমনা বলেন, সন্তানের মায়ের খালি গলায় থাকতে নেই, এটা সব সময় পরে থাকবি। তারপর রূপুকে কাছে টেনে নেন, বলেন, তুই যে আমার ঘরের লক্ষ্মী, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বোকামে? আর কাঁদবি না একদম, আমি তো তোর মাই রে। সস্নেহে রূপুকে জড়িয়ে ধরেন সুমনা। শুভ পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।